আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। পিটিশনারের পক্ষ থেকে আপিলকারীর পক্ষ অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির পক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি ঋণখেলাপি নন, তিনি আদালতের আদেশ দ্বারা সুরক্ষিত এবং এই আদেশ আবার মহামান্য আপিল বিভাগের চেম্বার জজে স্টে হওয়ার পরে তিনি কিছু টাকা পরিশোধ করেছেন বলে তাকে ঋণখেলাপি ধরা যাবে না। এক্ষেত্রে আপনাদের আমরা জানাতে চাই যে জনাব মঞ্জুরুল হাসান মুন্সির 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঋণের ব্যাপার ছিল। প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার কাছে পাওনা ছিল 94 কোটি টাকার বেশি, আইডিএলসিতে তার পাওনা ছিল 36 কোটি টাকার বেশি এবং আপনারা শুনে অবাক হবেন প্রাইম ফাইন্যান্সের কাছে তার পাওনা ছিল 5,71,000 টাকা, সেটাও তিনি পরিশোধ করেননি। অর্থাৎ তিনি একজন হ্যাবিচুয়াল ঋণ ডিফল্টার এবং তিনি এই ঋণগুলো নিয়েছিলেন 2004 এবং 5 সাল থেকে। এই ঋণগুলো তিনি কখনোই পরিশোধ করেননি, যার ফলশ্রুতিতে 2008 সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেননি, 2014 সালে হয়নি, 2018 সালে তিনি আদালতের আদেশ নিয়ে চেষ্টা করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু তখন আবার আপিল বিভাগের আদেশে তিনি তার আদেশের ফলশ্রুতিতে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। অর্থাৎ যখনই বাংলাদেশে একটি নির্বাচন আসে তখনই এরকম ঋণ ডিফল্টাররা তারা এসে আদালতকে ব্যবহার করে কোনো না কোনোভাবে একটি আদেশ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে। আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং ঋণ গ্রহীতা তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একটি মামলা ছিল এবং জনগণ এখানে বিজয় হয়েছে। যারা ঋণ গ্রহীতা, যারা হলফনামায় মিথ্যা তথ্য দেয়, যারা জনগণকে প্রতারিত করে, যারা নিজেদের দলকে প্রতারিত করে, যারা তাদের সমর্থকদের তাদের ভোটারদেরকে প্রতারিত করে, তাদের প্রতি একটি মেসেজ মহামান্য আপিল বিভাগের রায়ের ফলশ্রুতিতে হয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। এটা আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না, আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপনি দেখেন একটা মানুষ 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি, 2004-5-এ 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে, সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আনতে পারতেন, কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে, বা আমিও দেখেছি এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ কখনো কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না। আমাদের এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে, তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।